অপরাধ কাহারে কয়? বিশ্ব অপরাধের ঝুলিতে প্রতিদিন ঘটে চলেছে কত না অপরাধ। এক একটি অপরাধের ঘনঘটায় কেঁপে ওঠে গোটা সমাজ। মানুষও আছে সস্তার অঙ্গীকারে নিজেকে ছড়িয়ে ফেলে, কতই না কিছু করে বসে নিজের জানতে নিজের অজান্তে। জন্ম দিয়ে যায় একাধিক প্রশ্ন। যে ঘটনা আজকে আপনাদের বলবো তা আপনারাই ঠিক করবেন, সেটি অপরাধ নাকি তার থেকেও বেশি কিছু। নমস্কার, আমি সুমন। এর আগে চ্যানেলে একটি আমি শর্ট ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে আমি বলেছিলাম চ্যানেলে কিন্তু এবার বেশ কিছু নতুন নতুন কাজ আসছে। তেমনই একটা সেগমেন্ট নিয়ে আমি এসেছি, যেখানে গল্প পাঠাবেন আপনি, বা আপনার জীবনের ঘটে যাওয়া কোনো ঘটনা আপনি আমাকে পাঠাবেন, বা আপনার কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আমার সাথে। যে ঘটনা আমি পাঠ করব আর তার উত্তর আপনারাই দেবেন কমেন্টের মাধ্যমে, তার সমাধান আপনারাই খুঁজবেন কমেন্টের মাধ্যমে, তার রাস্তা আপনারাই খুঁজবেন কমেন্টের মাধ্যমে। যে ঘটনা আপনার মনকে কুড়ে কুড়ে খাচ্ছে, আপনি হয়তো কাউকে বললে একটু শান্তি পেতেন, কিন্তু কাউকে শেয়ার করতে পারছেন না, ভয় পাচ্ছেন, অনুশোচনা করছেন, সেই আপনার জীবনের একান্ত ঘটনাগুলো শেয়ার করুন আমার সাথে। দেখবেন হয়তো একটু হলেও আপনার মনটা শান্ত লাগছে। আমার কাছে কিভাবে ঘটনা পাঠাবেন তার জন্য আমার ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস আর ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে। আপনি সেখান থেকে আমাকে সরাসরি ফেসবুক পেজে মেসেজ ও মেল করতে পারেন। আজকের ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি নৈহাটির বাসিন্দা। দিদি আমাদের কাছে তার নাম প্রকাশ করতে চাননি। দেখি উনি কি লিখছেন। দিদি লিখছেন, প্রিয় সুমন, আশা করি তুমি খুব ভালো আছো। হ্যাঁ দিদি, আমি খুব ভালো আছি, আশা করছি তুমিও খুব ভালো আছো। তারপর উনি যা লিখছেন, আমি আমার জীবনের 5 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা বলতে চাই, যে কথাগুলো আমি আজ পর্যন্ত কারোর সাথে শেয়ার করতে পারিনি, যে ঘটনার জন্য আমার সবসময় নিজেকে পাপী মনে হয়। ইন্টারেস্টিং। আমি আমার ঘটনা বোঝানোর জন্য এখানে আমার ছদ্মনাম ব্যবহার করছি। আমি মলি দাস। আমার বাবার বাড়ি শ্যামনগর বলে একটি মফস্বল এলাকাতে। আমার বাবা ছিলেন একজন স্কুল টিচার। আমার বাবার বাড়ির অবস্থা বেশ সচ্ছল। আমরা 2 বোন ছিলাম। বোনদের মধ্যে আমিই বড়। আমি এইচএস দেওয়ার পরেই আমাকে বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়া হয়। সালটা ছিল 1993। বিয়ের পরের বছরই আমাদের একটি মেয়ে হয়। সংসারে দিন দিন আর্থিক চাপ বেড়ে যাওয়াতে আমার স্বামী কর্মসূত্রে ইন্ডিয়ার বাইরে চলে যান। তারপরেই উনি এখনো পর্যন্ত বিদেশেই থাকেন, আর আমি সেই থেকেই আমার মেয়েকে নিয়ে একাই থাকি। ওর বাবা 6 মাস 1 বছর পর পর বাড়িতে এসে ঘুরে যান। যখন উনি বাড়িতে আসেন তখন আমরা বেশ আনন্দ, হই হুল্লোড়, ফুর্তি করে দিনটা কাটাই। আমরা কোথাও সিনেমা দেখতে যাই, কোথাও ঘুরতে যাই, বা কোনো রেস্টুরেন্টে খেতে যাই। তারপর উনি 1-2 মাস বাড়ি থাকে, আবার কাজের জায়গায় চলে যান। যখন ওর বাবা বাড়িতে থাকে না, আমি আমার ঘরের কাজকর্ম, মেয়ের স্কুল, এই নিয়ে গোটা সপ্তাহটা কেটে যেত। আর শনিবার বিকালবেলাটা ওর দাদু বাড়ি, মানে আমার বাবার বাড়ির শ্যামনগরে চলে যেতাম। রবিবারটা সারাদিন থেকে সন্ধ্যাবেলায় আবার ফিরে আসতাম। এভাবেই চলছিল আমাদের মা মেয়ের জীবন। আস্তে আস্তে মেয়ে বড় হতে থাকলো। মেয়ের নাচের ক্লাস, আঁকার ক্লাস, প্রাইভেট স্কুল সব নিয়ে মেয়েও ব্যস্ত হয়ে উঠল। তাও ছিলাম আমরা দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। আমরা একে অপরের সাথে সমস্ত কিছু শেয়ার করতাম। এখানে আরেকটি কথা বলে রাখি, আমাদের বাড়ির পরিবেশ বেশ ফ্রি ছিল। ওর বাবা একটু ড্রিঙ্কস করতে ভালোবাসতেন, তবে বাইরে কোথাও না, বা কোনো বন্ধুদের সাথে না, বাড়িতেই খেতেন। সেই জন্য যখন ওর বাবা বাইরে থেকে আসতেন তখন দামি দামি স্কচ নিয়ে আসতেন, আর সেই থেকেই একটু করে শখের বসে আমার খাওয়া শুরু। এই রকম ভাবেই চলছিল আমাদের দিনকাল। আস্তে আস্তে মেয়েও বড় হলো। প্রকৃতির নিয়মে আমার মেয়ের জীবনেও একজন ছেলে বন্ধু এলো, বলা ভালো একজন প্রেমিক এলো। ছেলেটা আমাদের বাড়িতে প্রায়ই আসতো। ওকে দেখতে বেশ সুদর্শনী বলা চলে। ওর স্বভাব ব্যবহার বেশ মিষ্টি ছিল। আমি ওকে আমার মেয়ের পাশে এক প্রকার মেনেই নিয়েছিলাম। কিন্তু এর বেশ কিছুদিন পর যেটা হলো, সেটা নিয়ে আমি নিজেকে পাপী ছাড়া আর কিছুই মানতে পারছি না। ওই যে আগে বললাম, আমি একটু একটু ড্রিঙ্কস করি শখের বসে। যেহেতু ওর বাবা সেগুলো ঘরেই নিয়ে আসতেন ছুটিতে বাড়িতে আসলে, সেই জন্য কিছুটা ঘরেও থেকে যেত ওর বাবা যখন যেত। ঘটনার দিন, সেদিনও সকালবেলায় কোনো একটা কারণে আমার একটু মনটা বেশ অস্বস্তিতেই ছিল। মেয়ে প্রাইভেটে বেরিয়ে যাওয়ার পর আমি হালকা গরম জলে স্নান করে কিছু খেয়ে একটা ড্রিঙ্কস নিয়ে বসেছিলাম আর বই পড়ছিলাম। আই থিঙ্ক এরকম করতে করতে 3-4টে ড্রিঙ্কস শেষ হয়েছে। এমন সময় হঠাৎ দেখলাম আমার মেয়ের সেই বন্ধুটি আমাদের বাড়িতে এলো। নর্মালি যেরকম আসে 1-2 দিন পর পর। এখানে আর একটা কথা বলে রাখি, যে ব্যাপারগুলো আমার পরে মাথায় এসেছিল।
এই কথাগুলো আমার ঠিক সেই সময়টা মাথায় আসেনি যে ও এই সময় আমাদের বাড়িতে কেন এসেছিল। ওর সাথে তো আমার মেয়ের প্রায় সবসময় ফোনে কথাই হতো। ও তো বোধহয় জানতো যে আমার মেয়ে ওই সময় বাড়িতে নেই। ও কি তাহলে ইন্টেনশনালি এসেছিল আমাদের বাড়িতে সেদিন? যাই হোক, ওকে বসতে বললাম। আমার কিন্তু তখন একটা ড্রিঙ্কসের গ্লাসে অল্প একটু নিচে পড়ে রয়েছে। আমার হালকা মাথা ঝিমঝিম করছিল, কিন্তু একটা ভালো অনুভূতি হচ্ছিল। আমি ওকে অনেক কথা জিজ্ঞাসা করলাম। তোমার ভবিষ্যৎ প্ল্যান কি? তুমি কি নিয়ে এগোতে চাও? ওর বাড়ির কথা। ওই ও আমাকে অনেক কথা জিজ্ঞাসা করলো। আমি স্কুলিং কোথা থেকে করেছি, আমার বাবার বাড়িতে কে কে আছেন, আমি ছোটবেলায় কেমন ছিলাম। এরই মাঝে ঋষভ আমাকে চমকে দিয়ে বলে, ঋষভ মানে ওই দিদির মেয়ের আর কি বয়ফ্রেন্ডের কথা এখানে উনি বলেছেন। এরই মাঝে ঋষভ আমাকে চমকে দিয়ে বলে, আন্টি আপনাকে আজকে বেশ সুন্দর লাগছে। সত্যি বলতে ওর মুখে সেদিন এই প্রশংসা আমার বেশ ভালোই লেগেছিল। ও আরো বলতে লাগলো যে শুধু আজকে আপনাকে সুন্দর লাগে না, আপনাকে প্রত্যেক দিনই সুন্দর লাগে। ও আমার হাতের রান্নার প্রশংসা করলো, আমার রুচিশীল সাজগোজের প্রশংসা করলো, আমার নিজের সাজানো ঘর বাগানের প্রশংসা করলো। ঠিক সেই সময় আমার হাত লেগে পাশে রাখা কাঁচের গ্লাসটা মেঝেতে পড়ে গেল। আমি সেটাকে আস্তে আস্তে সাবধানে তুললাম। তাও দেখে আমার বুড়ো আঙুলে অল্প কেটে গেছে। ও সেটা দেখে সঙ্গে সঙ্গে আমার আঙুলটা মুখে নিয়ে চুষতে লাগলো। কিন্তু অতটাও কেটেছিল না, খুবই সামান্য কেটেছিল। তাও ও যেটা করছিল সেটা একটু বাড়াবাড়িই ছিল। আমার আঙুল তখনও ওর মুখের মধ্যে। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম ও যেন আমাকে একভাবে দেখছে। আমিও ওর চোখের দিকে তাকালাম। সত্যি বলতে বেশ অনেকদিন পর আমিও একটা ভালো লাগা অনুভব করছিলাম। হঠাৎই ও আমার আরেকটা হাত নিয়ে খেলা করতে শুরু করলো। আমার হাতে ও একটা কিস করলো। আমি আস্তে আস্তে নিজের উপর কন্ট্রোল হারাতে লাগলাম। আমি আর বেশি কিছু বলতে পারছি না, তবে এইটুকু বলতে পারি সেদিন আমাদের মধ্যে কোনো সঙ্গম হয়নি ঠিকই, কিন্তু একজন প্রেমিক প্রেমিকা প্রথম প্রথম যেটুকু করে সেটুকু আমাদের মধ্যে হয়েছিল সেদিন দুপুরবেলায়। আমি হঠাৎ সম্বিত ফিরে পেলাম। সঙ্গে সঙ্গে উঠে বসলাম আর ওকে বলি, তুমি এখান থেকে চলে যাও। ওই ঘটনার পর আমি কান্নায় ভেঙে পড়ি আর নিজেকে এখনো ক্ষমা করতে পারিনি। ও এখনো আমাদের বাড়িতে আসে, কিন্তু আগের মতো অতটা না। ছেলেটা একবার দুবার আমার কাছে ক্ষমাও চেয়েছে। আমি অতটা এই বিষয় নিয়ে কোনোদিনই আলোচনা করিনি ওর সাথে, বা মেয়ের সাথেও কোনোদিন আলোচনা করিনি। যতটা সম্ভব ওর সামনে আমি নর্মাল থাকার চেষ্টা করেছি, যা আমি এখনো করছি। এই পাপ আজ প্রায় আমি 5 বছর ধরে বয়ে বেড়াচ্ছি আমার মনের মধ্যে। আমার মেয়েও ছেলেটিকে অসম্ভব ভালোবাসে, ওকে দেখলে সেটা বোঝা যায়। সম্প্রতি ওরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আমি বুঝতে পারছি না এখন আমি ঠিক কি করব। মেয়েকে কি সমস্ত সত্যিটা বলে দেব? আবার ভয়ও হচ্ছে মেয়ের জীবন নিয়ে। জানি না এই পাপ থেকে আমি কবে নিজেকে মুক্ত করতে পারবো। ঈশ্বর আমাকে কোনোদিন ক্ষমা করবেন কিনা তাও আমি জানি না। বেশ গুরুগম্ভীর একটা বিষয়। প্রথমেই বলি যে দিদি, তুমি ভুল করেছো। ভুলটা তোমার দিক থেকেই বেশি ছিল। এই ভুলের কোনো ক্ষমা হয় না। কিন্তু আমি তো তোমাকে কোনো শাস্তি দিতে পারবো না। শাস্তি দেওয়ার জন্য ভগবান রয়েছেন। এবার আমি যেমনটা বলেছিলাম, আপনাদের ঘটনা আপনারাই পাঠাবেন, আপনারাই শেয়ার করবেন আমার সাথে, আমি পাঠ করব, আর আপনারাই কমেন্টের মাধ্যমে সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে দেবেন। আপনারাই কমেন্টের মাধ্যমে সেই সমাধান খুঁজে দেবেন। তাহলে আপনারাই বলুন যে ওনার ঠিক কি করা উচিত এখন। তবে একটা কথা সবাই মাথায় রাখবেন, উনি কিন্তু একজন মহিলা, তাই কোনো বাজে কমেন্ট বা কোনো বাজে মন্তব্য ওনার উদ্দেশ্যে করবেন না। আমাদের এই শোয়ের উদ্দেশ্য কাউকে ছোট করা না, আমাদের এই শোয়ের উদ্দেশ্য কাউকে এক্সপোজ করা না। আমাদের এই শোয়ের উদ্দেশ্য, যে ঘটনা আপনি কাউকে পাচ্ছেন না আমাদের সাথে শেয়ার করুন, আমরা খুঁজে দেব আপনার সেই সমাধান। আমরা ডিসকাস করব সেই জিনিসটা নিয়ে, আমরা আলোচনা করব সেই জিনিসটা নিয়ে, যাতে আপনি একটু হলেও শান্তি পান। আর ভদ্রমহিলা আজ প্রায় 5 বছর অনুশোচনায় ভুগছে। এর থেকে আর বড় শাস্তি কি বা হতে পারে? আপনার জীবনেও আছে নাকি এরকম কোনো ঘটনা? সেই ঘটনা শেয়ার করতে পারেন আমার সাথে। শুধু ঘটনা না, আপনি আপনার জীবনে যে কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন আমার সাথে। আমি পড়ে শোনাবো আপনার ঘটনা। যে ঘটনা আপনি কাউকে বলতে পারছেন না, কারোর সাথে শেয়ার করতে পারছেন না, আপনার একটা দম বন্ধ ফিল হচ্ছে, চটপট লিখে ফেলুন আমাকে। আমার ফেসবুক পেজের লিংক আর ইমেল অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনি সেখান থেকে সরাসরি আমাকে মেল করতে পারেন, আপনি আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। এখন আপাতত এই শো প্রত্যেক শনিবার রাত 9টাতেই আসবে। তারপর আস্তে আস্তে যত ঘটনা বাড়বে, শোও বাড়বে, তখন ঠিক করা যাবে যে সপ্তাহে আরো 2 দিন কি 3 দিন দেওয়া যায় কিনা। তবে একটা জিনিস আমি চিন্তা করেছি যে এই শোয়ে আমি একটা নাম রাখবো।
কি হবে সেই নাম আপনারা আমাকে সাজেশন দিতে পারেন কমেন্টের মাধ্যমে। আমিও নিজে চিন্তা ভাবনা করি যে এই শোয়ের কোনো নাম রাখা যায় কিনা। চারিদিকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে যতটা পারবেন বাড়িতে থেকে কাজ করার। এই বৃষ্টিতে কম ভেজার চেষ্টা করবেন, কারণ এখন যদি কারো শরীর খারাপ হয় সেটা খুবই মারাত্মক আকারের হচ্ছে। তাই এই বৃষ্টিটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের গল্পে। ততক্ষণ গল্প পাঠান, গল্প শুনুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি সবাইকে।